পেয়েছো তাদেরও কিছু প্রশ্ন, যারা পাওনি তাদেরও কিছু প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করছি কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়ার। তোমরা যারা জলপাইগুড়ি জেলা থেকে রয়েছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের যে বিষয়গুলো তোমরা জানতে চাইছো সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো এই লাইভ ভিডিওতে। তাহলে আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর এখানে দিতে পারবো, একসাথে অনেকের কাছে সেই উত্তর পৌঁছে যাবে। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, যেটা এখন পর্যন্ত কমেন্টে পেয়েছি, সেটা হলো সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, অর্থাৎ ওয়ার্কার পদে আর কোনো লিস্ট প্রকাশিত হবে কিনা। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর দেব। অনেকের প্রশ্ন আছে যে নাম্বার অর্থাৎ স্কোর নাম্বার দেখা যাবে কিনা, কত পেয়েছি জানা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা পেয়েছো, যারা সিলেক্টেড হয়েছো, তাদের প্রশ্ন হচ্ছে যে নেক্সট ধাপ কি রয়েছে, এর পরে কি করতে হবে। আরেকটা যেটা বিষয় আমার দিক থেকে আমি বলবো যে এর পরবর্তীতে নিয়োগ জলপাইগুড়ি জেলাতে কবে হবে বা হতে পারে। তো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কমেন্টে অনেকেই প্রশ্ন করেছো জলপাইগুড়ি জেলা থেকে। অনেকেই ভীষণ আশাহত যে তারা অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে, অনেক ভালো লিখিত পরীক্ষা দিয়েছে এবং তারপরেও তারা সিলেক্টেড হয়নি, তো ভীষণ আশাহত। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে জানি যারা ভীষণই পড়াশোনায় ভালো, তারা কিন্তু জবটা পায়নি। এবার যারা পেয়েছে তাদেরকে আমি খারাপ বলবো? আমি তো বলতে পারি না, ঠিক আছে? যারা পেয়েছে তাদের তো আমি খারাপ বলতে পারি না, আমি বলার কেউ নই তারা খারাপ, তারা চাকরি পেয়েছে, কখনোই নয়। কিন্তু যারা পায়নি এরকম বেশ কিছু ভালো স্টুডেন্ট আছে। এখন এই যে পাওয়া না পাওয়ার যে গল্পটা আছে, এখানে একটা ছোট্ট যেটা যুক্তি আমার কাছে, সেটা হলো যে ভ্যাকেন্সি এবং সেই হিসেবে যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এটা একটা বড় বিষয়। ইন্টারভিউ দিয়েছে যতজন ক্যান্ডিডেট, তো যতজন ক্যান্ডিডেট বলতে কি, একটা পোস্টের এগেনস্টে 4-5জন করে ইন্টারভিউ দিয়েছে। সেক্ষেত্রে সবাই তো পাবে না, এটা তো একদম নিশ্চিন্ত। কাউকে না কাউকে বাদ পড়তে হবে। তাহলে কারা পাবে? যারা ভালো দিয়েছে তারা পাওয়া উচিত, তাদের পাওয়া উচিত। তো অনেকেরই এখন এটা মনে হচ্ছে যে যারা পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই অযোগ্যরা পেয়েছে, বেশিরভাগ অযোগ্যরা পেয়েছে, এটা অনেকের মনে হচ্ছে, আর অনেক যোগ্যরা বাদ পড়েছে। দেখো, অযোগ্যরা পেয়েছে এটা কথা তো আমি বলবো না, বলতে পারি না, কিন্তু অনেক ভালো যে বাদ পড়েছে সেটা নিঃসন্দেহে একটা প্রশ্ন এবং সেটা সঠিক। বিভিন্ন পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে তাই হয়। এখন এই জলপাইগুড়ির যে রিক্রুটমেন্ট, এটা নিয়ে যদি আমি কিছু ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করি তাহলে বলবো এটা যে সম্প্রতি আমাদের একদম লাগোয়া জেলা কোচবিহার, জলপাইগুড়ির একদম লাগোয়া জেলা কোচবিহার, সেখানে রিক্রুটমেন্ট হয়েছে এবং সেটা আমি একদম প্রথম থেকে সেটা অবজার্ভ করলাম। তো ভীষণ ভালো তাদের যে বিষয়গুলো ছিল, যেমন কে কত নম্বর পেয়েছে, কে কোন ক্যাটাগরিতে চাকরি পেয়েছে, সমস্ত বিষয়গুলো তাদের রেজাল্ট শিটে মেনশন করা ছিল বা আছে এবং সেগুলো এখনও ওয়েবসাইটে অ্যাভেলেবেল। এবার জলপাইগুড়ি জেলার যদি আমরা হেল্পারের রেজাল্টটাকেও মনে করে দেখি তাহলেও দেখব সেখানেও কিন্তু মার্কসগুলো দেয়নি, কে কোন ক্যাটাগরিতে পেয়েছে জানা যায়নি। তখনও রোল নাম্বার প্লাস নাম ছিল, এখনও রোল নাম্বার এবং নামটাই শুধু রয়েছে ওয়ার্কারের রেজাল্টেও। আর জলপাইগুড়ি জেলাতে যদি দেখা যায়, কোচবিহার জেলাতে, তাহলে কোথায় কে পেয়েছে সেটা তো রয়েছে, সঙ্গে কে কোন ক্যাটাগরিতে পেয়েছে, সে ইউআর ক্যাটাগরিতে পেয়েছে কিনা, বা ওবিসি হয়ে সে ইউআর ক্যাটাগরিতে পেয়েছে কিনা, বা এসসি হয়ে ইউআর ক্যাটাগরিতে পেয়েছে কিনা, এই বিষয়গুলো কোচবিহারের রেজাল্টে কিন্তু বেশ সুন্দর করে মেনশন করা ছিল। এবং তারপরে কোচবিহার জেলা যেটা করেছে যে ক্যান্ডিডেটরা যাতে তাদের নাম্বার দেখতে পারে, তাদের নাম্বারটা জানতে পারে, সেই নাম্বার জানানোর জন্য, ক্যান্ডিডেটদের নাম্বার জানানোর জন্য তারা কিন্তু নাম্বারগুলো মানে প্রত্যেকে নিজের রোল নাম্বার দিয়ে, নিজের রোল নাম্বার এবং কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে তারা নিজের স্কোর কার্ডটা তারা দেখতে পেরেছিল কোচবিহার জেলাতে। তো সেটা কিন্তু জলপাইগুড়ি জেলাতে সেই বিষয়টা কিন্তু মিসিং। যে
আমরা হেল্পারেরটা তো প্রত্যক্ষ করেছি, অলরেডি হয়ে গিয়েছে। যদি হেল্পারের নাম্বারটা জানা যেত তাহলে এতদিন কিন্তু ওয়েবসাইটে চলে আসতো। তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে এটা বলাই যায় যে ওয়ার্কারদের যে নাম্বার, প্রাপ্ত নাম্বার, অবটেইনড মার্কস, এটাও কিন্তু জানা যাবে না। এটাও কিন্তু অথরিটি এটাও কিন্তু ক্যান্ডিডেটদের দেখাবে না। আমি হেল্পারদের বিষয়টা থেকে বলছি, যদি দেখায় তাহলে নিঃসন্দেহে সেটা খুবই ভালো যে এখন ওয়ার্কার হেল্পার দুটো রেজাল্টই প্রকাশ হলো, তাহলে এখন চলো আমরা নাম্বারগুলো দেখিয়ে দিই যে কে কত পেয়েছে। বা যারা চাকরি পেলো তারা কত পেলো, যারা পেলো না তারা কেন পেলো না, এই বিষয়গুলো যদি তারা শো করে তাহলে ক্যান্ডিডেটদের মনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে অনেকটা প্রশমিত হয়। অনেকেই তো আঘাতপ্রাপ্ত, অনেকেই ভালো ইন্টারভিউ দিয়েছে, ভালো লিখিত পরীক্ষা দিয়েছে, দিয়ে তাদের হয়নি, তো তারা তো আঘাতপ্রাপ্ত, তাদের মনে হচ্ছে যে তাদের সঙ্গে এটা মানে ভুল হচ্ছে কিছু একটা। তো যদি সেক্ষেত্রে অথরিটি যারা রিক্রুট করছে, রিক্রুটমেন্ট অথরিটি, তারা যদি নাম্বারগুলো দেখায় তাহলে যারা চাকরি পেলো তাদেরও জানা হবে যে সে কত পেয়ে চাকরি পেলো। আবার যারা চাকরি পেলো না তারাও জানতে পারবে যে কত নাম্বার সে পেয়েছিল আর কেন সে চাকরি পেলো না। তো যদি নাম্বারগুলো দেখানো হয় খুবই ভালো হয়। তো এক্সপেক্ট করবো, এবং তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে যারা পেলে না, ঠিক আছে, এখন তাদেরই তো লড়াইটা করতে হবে, যা করবে তোমরাই করবে। তোমরা গিয়ে ডিমান্ড করতেই পারো যে স্যার নাম্বার কিভাবে দেখতে পারবো, নাম্বারটা কিভাবে জানতে পারবো, দেখতে পারবো, এটা কিন্তু তোমাদের এখন করতে হবে। এইগুলোর বিষয়ে তো আমি যেতে পারি না, এগুলো কিন্তু ক্যান্ডিডেটকেই যেতে হবে, নিজেকেই যেতে হবে। এবং আরো যদি কোনো প্রশ্ন থাকে, অনেকের মনে অনেক প্রশ্ন, এবং কমেন্ট সেকশনটাও দেখলাম অনেকের প্রশ্ন রয়েছে অনেক রকম। কেউ কেউ বলছো তোমরা যে কেস করবে, যদি তোমাদের কাছে ভ্যালিড গ্রাউন্ড থাকে, সঠিক যদি গ্রাউন্ড থাকে তোমরা কেস করতেই পারো। যদি তোমাদের কাছে ভ্যালিড গ্রাউন্ড থাকে, প্রুফ থাকে, সমস্ত কিছু থাকে, তোমরা যদি মনে করো কেস করবে, তোমরা নিঃসন্দেহে সেটা করতে পারো। কিন্তু একটা কেস করতে গেলে কিছুটা প্রুফ হাতে থাকা দরকার। শুধু মনে করো যে তোমরা যদি মুখের কথায় শুধু গিয়ে বলো তাহলে সেটাতে তোমাদের কেসটা ভালো হবে না, তাই না? কেস করা, হাইকোর্টে কেস করা, সার্কিট বেঞ্চে কেস করা, এখন তো হাইকোর্টে কেস করাটা ভীষণ সহজ, কারণ জলপাইগুড়িতেই এখন হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে। তো ভীষণই সহজ, মানে এটার জন্য হাইকোর্ট করার জন্য এখন আর কলকাতা যেতে হয় না, হাইকোর্টে কেস করার জন্য এখন জলপাইগুড়িতেই করা যায়। তোমরা সকলেই জানো যারা জলপাইগুড়ি থেকে আছো বা পার্শ্ববর্তী জেলা থেকে আছো। তো তোমরা মনে করলে ভ্যালিড প্রমাণ সহ, প্রুফ সহকারে তোমরা চেষ্টা করতে পারো, মানে কেস করতে পারো। যারা ভাবছো যে, কিন্তু ভ্যালিড কারণ ছাড়া কিন্তু সেখানে কোনো মতেই তোমরা যাবে না, না হলে কিন্তু তোমরা ব্যক্তিগতভাবে তোমাদের ক্ষতি হতে পারে। যদি কারণ থাকে, যদি তোমাদের কথায় লজিক থাকে, তোমরা অবশ্যই কেস করতে পারো। অনেক রিক্রুটমেন্টই তো কেস হয়, অনেক রিক্রুটমেন্টই তো কেস হয় না কি? নিশ্চয়ই হয়। আচ্ছা, এবার কেস হলে কি তাহলে, যদি কেস হয়, কথা বলছি, তাহলে কি বর্তমানে যারা পেয়েছে তাদের উপরে কোনো চাপ পড়বে? দেখো, এটা তো নিশ্চিত করে বলা যায় না যে চাপ পড়বে কি পড়বে না, ঠিক আছে? যদি মানে সেই বিষয়টা নিয়ে এখনই কোনো কিছু আমি বলছি না, বলা যায় না অ্যাকচুয়ালি, সেটা নিয়ে এখনই কোনো কিছু বলা যায় না। তো এটা হলো যে যারা পাওনি তাদের মনে যেটা চলছে সেটার বিষয়ে আমি প্রথমেই ক্লারিফিকেশন দিলাম। নেক্সট হচ্ছে কি, যে এর পরে কি আইসিডিএস এ জলপাইগুড়িতে রিক্রুটমেন্ট হবে? তাহলে এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে হ্যাঁ, জলপাইগুড়িতে দ্রুত আইসিডিএস এর নিয়োগ হবে। তাহলে কি 24 সালে হবে স্যার? না, 24 সালে আইসিডিএস এর রিক্রুটমেন্ট জলপাইগুড়িতে হওয়ার চান্স নেই। 25 সালের দিকে তোমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেক্ট করতে পারো। 25 সালের দিকে তোমরা একটা এক্সপেক্ট করতে পারো যে জলপাইগুড়ি জেলাতে একটা রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, কেন বলছি, কিভাবে বলছি সেটাও বলছি। যদি গতকালকের ভিডিওটা, লাইভ ভিডিওটা আমার দেখে থাকো গতকাল বা পরশু দিনের, তাহলে তোমরা সেটা অলরেডি শুনেছো। আচ্ছা, বলেছিলাম যে জলপাইগুড়ি জেলার এই যে রিক্রুটমেন্ট 2019 সালের, তো 19 সাল থেকে 24 সাল প্রায় 5 বছর হয়েছে। এবং এই যে যখন বিজ্ঞপ্তি বেরিয়েছে তার আগের থেকে ভ্যাকেন্সিগুলো এগুলো রেডি করা ছিল তাদের হাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হয়েছে যে গত 5.5 বছর ধরে কিন্তু অনেক ওয়ার্কার হেল্পার তারা কিন্তু কি হয়েছেন, তারা রিটায়ার করেছেন। অনেক ওয়ার্কার হেল্পার গত 5.5 বছরে রিটায়ার করেছেন। তো অনেকগুলো ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তারপর 2-1টি নতুন আইসিডিএস সেন্টার তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে। তো নিঃসন্দেহে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, জলপাইগুড়িতে রিক্রুটমেন্ট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এটা আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি না, অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি না,
কিন্তু যদি সাধারণ ক্রনোলজিতে দেখা যায় তাহলে 5.5 বছর আগের এটা রিক্রুটমেন্ট, এবং আরেকটা রিক্রুটমেন্ট হবে সেটা নতুন নিয়মে হবে। নতুন নিয়মটা কি? নতুন সিলেবাস বেরিয়েছে এখন, আর হচ্ছে কি, আর বয়স 18 থেকে 35 বছর সকলের জন্য, এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস। এই শিক্ষাগত যোগ্যতায় আরেকটা রিক্রুটমেন্ট হওয়ার পসিবিলিটি জলপাইগুড়িতে রয়েছে। তাই যদি কেউ মনে করো যে পড়াশোনা করবে পরবর্তী পরীক্ষার জন্য, তাহলে আমি বলবো যে তারা এখন থেকে যেন পড়াশোনা করে, লিখিত পরীক্ষার স্কোরটা যেন এমন থাকে যে ইন্টারভিউতে একটু নাম্বার কম পেলেও যেন তাদের কোনো অসুবিধে না হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বিষয়টা রয়েছে, তোমরা কমেন্ট করো, আমি কমেন্টগুলো কিন্তু উত্তর দেবো, ঠিক আছে? কমেন্ট করো, পরবর্তীতে লাইভ ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে তখন তার উত্তর দেওয়া সম্ভব হবে না। আমি মেনলি জলপাইগুড়ি জেলাটা নিয়ে আজকে বলবো এই মুহূর্তে। তো যার মনে যা প্রশ্ন রয়েছে একদম শালীন ভাষায় সেই প্রশ্নগুলো এখানে করো, যেন আমি উত্তর দিতে পারি এবং সেটা রিড করতে পারি। তাহলে জলপাইগুড়ি জেলাতে আরেকটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা 2024 সালে না হলেও 25 সালের দিকে মেবি। তো যদি কেউ মনে করো যে পড়বে, তাহলে তারা এখন থেকেই পড়াশোনা করো। দেখেছো যে জলপাইগুড়ি জেলার কোশ্চেনটা অন্য জেলার কোশ্চেনের থেকে জলপাইগুড়ি জেলার কোশ্চেনটা কতটা কঠিন ছিল। যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে কত কঠিন এখানে ছিল। হ্যাঁ, আমি কিছু কোশ্চেন তো আমি জেনেছি, স্টুডেন্টদের কাছ থেকে হোক বা যেভাবে হোক জেনেছি। তো তাতে দেখা গিয়েছে যে প্রচুর কঠিন কোশ্চেন জলপাইগুড়ি জেলার ওয়ার্কার পদে ছিল, প্রচুর কঠিন কোশ্চেন ছিল জলপাইগুড়ি জেলার ওয়ার্কার পদে। তো সেই জন্য হচ্ছে কি, তোমরা যারা চাইছো যে এক সেকেন্ড, যে পরবর্তীতে আরো ওয়ার্কারের বা হেল্পারের পোস্টে বেরোলে পরীক্ষা দেবে, তারা এখন থেকে প্রস্তুতি নাও। অথবা হতে পারে এটা যে তোমরা মনে করলে যেটা করতে পারো, যে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন পঞ্চায়েত ডিপার্টমেন্টের পরীক্ষা হবে, ডাব্লিউপির পরীক্ষা রয়েছে, স্কুলের গ্রুপ ডি ক্লার্কের পরীক্ষা রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ ডি ক্লার্কের পরীক্ষা রয়েছে, রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, এনটিপিসি তো অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এছাড়াও তো অন্যান্য অনেকগুলো বেরোবে, এমটিএস বেরোবে, সিএইচএসএল বেরোবে, সিজিএল বেরোবে। তো যার যেরকম যোগ্যতা আছে তারা সেরকম পরীক্ষায় ফর্ম ফিল আপ করে তোমরা সেই হিসেবে পড়াশোনা এখন থেকে করো, বাদ দিলে পিছিয়ে থাকবে। আর যারা চাকরি পেয়েছো তাদেরকেও বলবো যে তোমরা যদি এই চাকরিটা ওয়ার্কারের চাকরি পেয়েই ভেবে যাও যে আর কিছু লাইফে করতে হবে না, সেটাও বড় ভুল ধারণা। তোমাদেরকেও কিন্তু আরো অন্য চাকরি চেষ্টা করতে হবে, কারণ এখানে সাম্মানিকটা ভীষণ কম। সেটা দিয়ে কিন্তু জীবিকা নির্বাহ করাটা, মানে তোমাদের ডেইলি যে পয়সাটুকু দরকার হয় একজন মহিলা মানুষের বা একজন মেয়ে মানুষের, সেটাও কিন্তু এখান থেকে তোমরা ম্যানেজ করতে পারবে না, এবং অনেকটা হেডেক থাকে। তবুও জবই হয়, একটা কাজই হয়, সরকারি কাজ, সেটা ভ্যালু একটা আলাদা থাকে। আচ্ছা, তাহলে এই গেল জলপাইগুড়ি রিক্রুটমেন্ট হবে কিনা সেটা বললাম, নাম্বার দেখা যাবে কিনা সে বিষয়ে বললাম, যারা পাওনি সে বিষয়ে বললাম। এবার হচ্ছে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা। সেকেন্ড লিস্টের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে এটা ইম্পসিবল বলতে পারো। পসিবিলিটি নেই বলতে পারো, ইম্পসিবল নয়, পসিবিলিটি নেই বলতে পারো। সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সেস নেই, সেকেন্ড লিস্ট বেরোবে না। হ্যাঁ, তবে হেল্পার পদে একটা সেকেন্ড লিস্ট বেরোবে, এখন তো দেখে মনে হচ্ছে যে হেল্পার পদে আর সেকেন্ড লিস্ট বেরোবে না। কেন বেরোবে না সেটা বলছি। তোমরা যদি এই রেজাল্টটা দেখে থাকো, হয়তো অনেকে জানো না, যে যারা হেল্পারে চাকরি করতো, মানে এই জলপাইগুড়ি জেলাতে যারা হেল্পারে চাকরি করছে, তারা যে ইন্টারভিউ দিয়েছিল তাদের কিন্তু আমি যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তারা কেউ ওয়ার্কারে চাকরি পায়নি। যারা হেল্পারে চাকরি করছে অলরেডি, তাদের মধ্যে যারা হেল্পার ওয়ার্কার দুটোতেই পাস করেছিল এবং ওয়ার্কারেও যারা ইন্টারভিউ দিয়েছে, তারা কিন্তু কেউ চাকরি পায়নি, যতটুকু আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকো যে হেল্পারে চাকরি করছো, ওয়ার্কারে চাকরি পেয়েছো, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যারা হেল্পারে চাকরি পেয়ে গিয়েছে একবার, তারা কিন্তু যতই ভালো হোক না কেন তারা ওয়ার্কারে চাকরি পায়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু আর ওয়ার্কারে চাকরি পায়নি, তো তার চাকরি ছাড়ার কোনো প্রশ্ন নেই। তো সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট আসার কোনো চান্স নেই, ঠিক আছে। তো এই গেল দুটো বিষয়। এবার হচ্ছে
তাহলে কি কি বললাম আমি আবার ভুলে গিয়েছি, বললাম যে কি করবে যারা পাস করতে পারলে না, অনেকে বলছো কেস করবে, তো আমি একটু পদ্ধতি বলে দিলাম যে কোন কোন ভাবে সেটা করা যেতে পারে যদি তোমরা মনে করো আর কি। কাউকে তো আটকানো যায় না, তাই না, সেটাও তার রাইট, তার অধিকারের মধ্যেই পড়ে। আচ্ছা, এবার সেকেন্ড লিস্টের কথা বললাম, নতুন জলপাইগুড়িতে রিক্রুটমেন্টের বিষয়ে বললাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড লিস্ট বেরোনো কিন্তু চান্স নেই, ওয়ার্কার না হেল্পার, এই আশায় কেউ বসে থেকো না, তাহলে আরো মানে এই আশায় যদি কেউ বসে থাকো তাহলে আরো বোকামি হবে। সেকেন্ড লিস্ট ওয়ার্কার হেল্পারে যদি কেউ আশায় বসে থাকো তাহলে আরো বোকামি ছাড়া কিছু হবে না। এটা একদম এখান থেকে বেরিয়ে এসো, যারা পাওনি আর কি তারা এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসো, আর মানে এটার আশায় বসে থেকো না, অন্য কোনো চাকরির জন্য চিন্তা ভাবনা করো, বা পরবর্তীতে ওয়ার্কার হেল্পারের নিয়োগ হলে সেটার জন্য চিন্তা ভাবনা করতে পারো, কিন্তু এখান থেকে তোমার সেকেন্ড লিস্ট এক্সপেক্ট করো না, এখান থেকে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স নেই, ঠিক আছে। যদি কোনো কারণে বেরিয়ে যায় সেটা অন্য ব্যাপার, তাও বেরোলে একটা দুজন পাবে, কিন্তু বেরোবে নাই, আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড লিস্ট ওয়ার্কার হেল্পারে বেরোবে না, ঠিক আছে। অনেকের কমেন্ট ছিল যে বেরোবে কিনা, এর আগের ভিডিওতে আমি দেখলাম কমেন্টগুলো। আচ্ছা, নেক্সট যারা যারা চাকরিটা পেলে, যারা সিলেক্টেড হলে তাদের ক্ষেত্রে কি করতে হবে, নেক্সট তাদের স্টেপগুলো কি আছে, নেক্সট স্টেপগুলো বলছি। যারা চাকরি তোমরা পেলে তাদের কি করতে হবে। যারা চাকরি পেলে, দেখো প্রথমত হচ্ছে যে এখন তোমরা সিলেক্টেড হয়ে গিয়েছো, তো তোমাদের দায়িত্ব এখন ডিপার্টমেন্টের, তোমাদের দায়িত্ব এখন সরকারের, তোমরা এখন তাদের আন্ডারে চলে গেলে, তো তোমাদের সমস্ত দায়িত্ব এখন তাদের, তোমাদের কোনো হেডেক নেই, তোমাদের এখন সেখান থেকে যোগাযোগ করা হবে। এখন কবে যোগাযোগ করা হবে, যদি আমরা জলপাইগুড়ি জেলার হেল্পারের ব্যাপারটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে আগামী মানে শনিবার রোববারটাকে ধরা যাবে না হিসাবের মধ্যে, আগামী 4 দিনের মধ্যে, শনিবার রোববারটা বাদ দিয়ে আগামী 4 দিনের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম দেখো, শনিবার রোববারটা বাদ দিয়ে আগামী 4 ওয়ার্কিং ডেজ, নেক্সট 4 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমাদের জয়েনিংটা কমপ্লিট হয়ে যাবে। জয়েনিং করানো হবে আগামী 4 দিনের মধ্যে, শনিবার রোববার বাদ দিয়ে, মানে কি শুক্রবার এবং সোম মঙ্গল বুধ, ম্যাক্স টু ম্যাক্স পুরো সপ্তাহটাই ধরে নিচ্ছি, হ্যাঁ পুরো সপ্তাহটাই ধরে নিচ্ছি, যে পুরো সপ্তাহ, নেক্সট যে পুরো সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহ পুরোটা ধরেই তোমাদের জয়েনিংটা চলবে। এখন কিভাবে জয়েনিংটা হবে, দেখো নর্মালি যেটা হয় যে তারা তোমাদের সাথে যোগাযোগ করবেন, সুপারভাইজাররা হতে পারে, তারা ফোন করে তোমাদেরকে ডেকে নিলেন যে সেন্টারে আসতে হবে। আচ্ছা, সেন্টার কোথায় পাবে, কিভাবে চয়েস করবে সেটা নিয়েও বলবো, রাইট, এটা একটা ভালো টপিক, হ্যাঁ এটা, এবং কিভাবে জয়েনিং লেটার লিখবে সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, হ্যাঁ তো সেটাও বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু এবার সিডিপিও অফিস থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবার যদি দেখো যে আগামী সোমবার মঙ্গলবারে কোনো রকম যোগাযোগ তোমাদের সঙ্গে করা হচ্ছে না, তাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা একটু সিডিপিও অফিস যেতেই পারো খোঁজ নেওয়ার জন্য। এখন তোমরা চাকরি পেয়েছো ওই ডিপার্টমেন্টে, তো গিয়ে সেখানে পোলাইটলি জিজ্ঞেস করতে পারো, স্যার আমাদের তো নাম এসছে ফাইনাল মেরিট লিস্টে, তো আমাদের জয়েনিং গুলো কবে হবে, ঠিক আছে। এটা কবে করতে পারো, মোটামুটি যদি বুধবারে মানে মঙ্গলবারের মধ্যে কোনো রকম তোমাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, তাহলে বুধবার তোমরা সেটা করতে পারো, তার আগে করো না। কালকে কেউ সিডি অফিসে যেও না, সিডিপি অফিসে বা গেলেও যেতে পারো, ঠিক আছে। কিন্তু যতটুকু আমি জানি যে আগামী মোটামুটি মঙ্গলবারের মধ্যে তোমাদের সকলের সঙ্গে যোগাযোগ করা হবে, এবং যদি দেখো যে মঙ্গলবারের সঙ্গে যোগাযোগ করা না হয় মঙ্গলবারের মধ্যে, তাহলে তোমরা বুধবারে গিয়ে একটা পোলাইটলি একটা ছোট্ট একটা রিমাইন্ডারের মতো জাস্ট গিয়ে সেখানে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমরা তো সিলেক্টেড হয়েছি, তো আমাদের জয়েনিং বা অন্যান্য বিষয়গুলো, নেক্সট বিষয়গুলো কিভাবে হবে, ঠিক আছে, বা জয়েনিং লেটার পাঠানো হবে কিনা, বা কোনো চিঠি পাঠানো হবে কিনা, বা কিভাবে জয়েনিংটা হবে, কবে হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে যে বিষয়টা, দেখো ওই সিজুকা কমেন্ট করছো, আমি অলরেডি কিন্তু এই কমেন্টগুলো উত্তর দিয়ে দিয়েছি, হ্যাঁ এগুলো অলরেডি দিয়ে দিয়েছি। পরে যদি জয়েন করে থাকো প্রথম থেকে দেখবে যে যারা চাকরিটা পেল না তাদের কি করণীয়, সেটা কিন্তু আমি উত্তর দিয়েছি, তো এটা আর বলছি না। আচ্ছা, তো এই গেল যে তোমরা কিভাবে সিডিপি অফিসের সঙ্গে যোগাযোগ করবে সেই বিষয়টা বললাম, যে যদি দেখো আগামী মঙ্গলবারের মধ্যে তোমাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা না হয়, তাহলে আগামী বুধবারে তোমরা একবার সিডিপি অফিসে যোগাযোগ করতে পারো, গিয়ে সামনাসামনি, কোনো ফোন টোনে নয়, কারোর কথায় বিশ্বাস নয়, একদম সশরীরে সেখানে যাবে, গিয়ে শুনবে
আবার সেখানে গিয়ে বলো না যে আমি বলেছি, এই চ্যানেলের দাদাটা বলেছে বা স্যারটা বলেছে যেতে। না, এটা নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে যা করবে, নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে করবে। তোমরা তো কেউ ছোট নয়, সবাই বড় হয়ে গিয়েছো, চাকরি পেয়ে গিয়েছো। তো মানে ওরকম তো নয় যে তোমাকে কেউ বলবে আর তুমি কোনো রকম নিজের বিবেচনা না করেই তুমি সেটা করবে। অবশ্যই নিজের মাথাকে কাজে লাগিয়ে কাজ করবে। হ্যাঁ, আবেগে বা কারোর কথায় কোনো কিছু করবে না। আমি জাস্ট বলছি মানে এটাকেই তোমাকে করতেই হবে তা নয়, এটাকে নিজে চিন্তা ভাবনা করে নেক্সট স্টেপগুলো তোমরা নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জয়েনিং এর সময় কি কি ডকুমেন্টের দরকার হয় বা হবে। তো তোমাদের ইন্টারভিউ এর সময় যেমন করে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তোমাদের জয়েনিং এর সময় ঠিক একই রকম ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমাদের ইন্টারভিউ এর সময় যা যা ডকুমেন্ট লেগেছিল সেই ডকুমেন্টগুলো আবার কোথায় চাওয়া হবে, আবার জয়েনিং এর সময় চাওয়া হবে। তো বাসিন্দা সার্টিফিকেট তোমরা তো ওইটা দিয়ে দিয়েছো, তাহলে যদি বাসিন্দা সার্টিফিকেট লাগে আরেকটা নিয়ে নেবে। হ্যাঁ, যে অ্যাড্রেস তুমি অ্যাপ্লাই করেছো সেই অ্যাড্রেসের সাপেক্ষে একটা বাসিন্দা সার্টিফিকেট নিয়ে নেবে যদি লাগে। এখনো তো কনফার্ম নয় কি কি লাগবে। তোমাদের সেই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপের কিছু একটা চিঠি আসবে, সেখানে মেনশন করা থাকবে যে কোন কোন ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। যেমন পাসপোর্ট সাইজ ফটো লাগে, এডুকেশনাল ডকুমেন্টস গুলো লাগে, সঙ্গে জেরক্স লাগবে 2 সেট 3 সেট জেরক্স লাগবে। এরপর একটা ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেখানে তোমার স্যালারি ঢুকবে, মানে সাবমানি ঢুকবে। তো এগুলো তো করতে হবে, এগুলো পরে। কিন্তু নর্মালি তোমাদের ডকুমেন্টের যে বিষয়টা দেখি, তোমাদের যদি বিষয়টা আমি দেখি তাহলে এটা বলবো যে তোমরা ইন্টারভিউ এর সময় যেভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, যা যা ডকুমেন্ট লেগেছিল অরিজিনাল এবং জেরক্স, ঠিক একই রকম ভাবে জয়েনিং এর সময় সেগুলো আবার চেক করা হবে। এবং যদি দেখা যায় কারোর ডকুমেন্টে কোনো রকম ভুল রয়েছে বা সে চাকরিটা পাওয়ার যোগ্য নয়, তাহলে কিন্তু তাকে সেখান থেকে বাদ দেওয়া হবে। এটা কিন্তু মাথায় রেখো যে এখনো মানে ফাইনাল মেরিট লিস্টে নাম উঠে গিয়েছে তার মানে যে তুমি চাকরি পেয়ে গিয়েছো সেটা কিন্তু নয়। ফাইনাল মেরিট লিস্টে নাম উঠে গিয়েছে বলে যে তুমি চাকরি পেয়ে গিয়েছো সেটা কিন্তু একদমই নয়। যদি দেখা যায়, বলাই আছে তোমাদের লিখিত পরীক্ষার ইয়েতে বলাই আছে বা ইন্টারভিউ কল লেটারে বলাই আছে যে কোনো স্টেজে যদি দেখা যায় কোনো ক্যান্ডিডেট যোগ্য নয় তাহলে তাকে বাদ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট তোমরা কি কি রেডি করবে, যেমন করে তোমরা ইন্টারভিউ জন্য ডকুমেন্ট রেডি করেছিলে সেরকম করে রেডি করো। হ্যাঁ, আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কিনা সেটা আমি বলতে পারছি না। যদি লাগে তাহলে যারা গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে রয়েছে তারা প্রধানের কাছ থেকে নেবে, যারা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে রয়েছে তারা নেবে চেয়ারম্যানের কাছ থেকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেন্টার চয়েসের বিষয়টা। দেখো, এটা কোনো অফিসিয়াল কথা নয়, এটা আমি একদম সাধারণভাবে তোমাদের বলছি, এটা পরামর্শের মতো। তোমাদেরকে তো সেন্টার দেওয়া হবে, মনে করো কথার কথা বলছি তুমি জলপাইগুড়ি সদর ব্লক, তাহলে ওখানে 3-4 জন পাস করেছো, তাহলে তোমরা নিজেরাও একটু ঠিকঠাক করে নিতে পারো যেন তোমার সেন্টারটা তোমার বাড়ির পাশে হয়। এবং এই যে সেন্টার সিডিপি অফিস থেকে তোমাদের দেওয়া হবে সেই মুহূর্তেই কিন্তু যখন কাজটা চলছে, তোমাদের সেন্টার দেওয়ার কাজটা, জয়েনিং লেটারটা তোমাদের দিয়ে দিবে বা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে দেবে, তখনই কিন্তু বলতে হবে তোমাদের, সেখানে রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমার বাড়ির পাশে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে ফাঁকা আছে, ভ্যাকেন্সি আছে, তো যদি আমার বাড়ির পাশাপাশি দেন খুব ভালো হয়। এটা তখনই বলবে। ঠিক, একবার যদি তারা চিঠি ইস্যু করে দেন তারপরে কিন্তু আর চেঞ্জ হবে না। তো এটা তোমরা রিকোয়েস্ট করতে পারো, এটা প্রত্যেককে বলছি, এটা তোমরা রিকোয়েস্ট করতে পারো যে তোমরা যখন তোমাদের সেন্টার দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে যেটাকে অন্য ভাষায় কাউন্সেলিং বলা হয় বা এখানে তোমার সেন্টার সিলেকশন বলা হয় যেতে পারে, বা যাই বলো না কেন, এখানে তোমার চয়েস দেওয়ার কোনো ব্যাপার নেই, বাট রিকোয়েস্ট তোমরা করতে পারো, পলাইটলি তোমরা রিকোয়েস্ট করতে পারো যে আমাকে আমার বাড়ির পাশে তো এখানে সেন্টারে ভ্যাকেন্সি আছে, দীর্ঘদিন ধরে ভ্যাকেন্সি আছে, 4-5 বছর ধরে ওয়ার্কার নেই, তো আমাকে যদি সেখানে দেওয়া হয় তো সেটা ভালো হয়। ঠিক আছে, এটা রিকোয়েস্ট করতে হয়, এটা ওখানে গিয়ে রিকোয়েস্ট করতে হয়। অনেক সময় কি হয়, এটা কিন্তু যেহেতু সিডিপিও সাহেবের উপরই অনেকটা থাকে ব্যাপারটা, অনেক সময় তিনি কিন্তু ব্যাপারটা মেনে নেন। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কারণবশত না হয়, যদি কোনো কারণে না হয়, এটা তুমি তোমার পছন্দ মতো পেলে না, তারপরেও কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে এই আইসিডিএস সেন্টারের ক্ষেত্রে। মিউচুয়াল ট্রান্সফারটা কি জিনিস, মনে করো কথা বলছি যে তোমার বাড়ির পাশে একজন ওয়ার্কার দিদি কাজ করেন, যার বাড়ির পাশে তোমার সেন্টার পড়েছে, বা তার বাড়ির আশেপাশে তোমার সেন্টার পড়েছে, তোমার বাড়ির পাশে একজন ওয়ার্কার দিদি কাজ করেন, ওয়ার্কারের কাজ করেন, যার বাড়ির পাশে তোমার সেন্টার পড়েছে, তাহলে তোমরা মিউচুয়াল ট্রান্সফার করে নিতে পারো, অর্থাৎ তোমার জায়গায় সে যাবে আর তার জায়গায় তুমি যাবে। এটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, মানে একের বদলে অন্য একজন। তো এটাও পরে সেন্টার থেকে সম্ভব হয়। আচ্ছা, ইচ্ছে মতো ট্রান্সফার কি নেওয়া যায়? না, ইচ্ছে মতো ট্রান্সফার খুব সহজে পাবে না, তবে পাওয়া যায়।
কিছু যদি মানে থাকে ওরকম কারণ থাকে, ভ্যালিড গ্রাউন্ড থাকে, সঠিক কোনো কারণ থাকে, ভ্যালিড গ্রাউন্ড থাকে, তাহলে যদি তাদের পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু তোমরা ট্রান্সফার নিতে পারবে। হ্যাঁ, তাহলে ট্রান্সফার মানে এই ব্লকের মধ্যে বা জেলার মধ্যেই, অন্য জেলার কথা বলছি না, অন্য জেলাতেও হয়তো হবে, কিন্তু সেটা আরো লেন্দি প্রসেস, আরো টাফ প্রসেস, খুব সহজে হবে না। তো এই যে মিউচুয়াল ট্রান্সফার নিতে পারো, বাড়ির পাশে সেন্টার চাওয়ার জন্য সেদিনই তোমরা আবেদন করতে পারো, রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমাদেরকে যদি বাড়ির পাশাপাশি দেওয়া হয় খুব ভালো হয়, বাড়ির পাশে আমার এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবার কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটাও কি আমি খুঁজে দেবো? না, সেটা তো তোমাদের কাজ করতে হবে। আগামীকাল ফ্রাইডে রয়েছে, আগামীকাল একটু খোঁজ নাও আশেপাশে কোথায় কোথায় সেন্টার ফাঁকা আছে, খোঁজ নাও, আগামীকালকেই খোঁজ নাও, বা সোমবার দিন সকাল সকাল খোঁজ নাও। ও শনিবারটাও তো আছে, তাহলে শুক্রবার শনিবার তোমরা খোঁজ নাও যে কোথায় কোথায় সেন্টার ফাঁকা রয়েছে। এটা খোঁজ তো তোমাদেরই নিতে হবে। যদি তোমার যদি ইচ্ছে থাকে, তোমার যদি প্রয়োজন থাকে, তাহলে দৌড়তে হবে তোমাকেই, অন্য কেউ তোমার জন্য দৌড়বে না। তো সেটা করতে পারো। আচ্ছা, আর কি একটা হচ্ছে কি করতে হয়, একটা জয়েনিং লেটার লিখতে হয়, জয়েনিং রিপোর্ট যেটাকে বলা হয় অফিসিয়াল ভাষায়, জয়েনিং রিপোর্ট। জয়েনিং রিপোর্টটা কি ধরনের জিনিস? ওই অনেকটা ইয়ের মতো, মানে অনেকটা দরখাস্তের মতো, অ্যাপ্লিকেশনের মতো, সেটা লিখে ওই দিন জমা দিতে হয়। তুমি যে জয়েন করতে গিয়েছো মানে সিডিপিও অফিসে, তো সেটা সেখানে জমা দিতে হয়। তো জয়েনিং রিপোর্ট কিভাবে লিখতে হয় হেল্পার ওয়ার্কারের, সেটা হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আমি এই যে লাইভ ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে যদি ভিডিওগুলো সার্চ করো যে ওয়ার্কার জয়েনিং রিপোর্ট, এরকম করে যদি আমার চ্যানেলে গিয়ে সার্চ করো, তাহলে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে, তাহলে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে? তো জয়েনিং রিপোর্টটা কি জিনিস, সেটা হচ্ছে সিডিপিও কে লিখতে হয়, টু দ্য সিডিপিও। ঠিক আছে, টু দ্য সিডিপিও জলপাইগুড়ি, যার যেটা সিডিপিও অফিস, ধরে নিচ্ছি রাজগঞ্জের কেউ একজন আছো, তো টু দ্য সিডিপিও রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট, রাজগঞ্জ জলপাইগুড়ি, এই হলো অ্যাড্রেস। ঠিক আছে, ডান দিকে তুমি ডেট দিয়ে দিলে, ওপরে ডেট দিয়ে তুমি ডেটটা দিলে যেদিন তুমি জয়েন করতে যাচ্ছ। সাবজেক্টটা কি? সাবজেক্ট দিতে হয় একটা, সাবজেক্ট হচ্ছে জয়েনিং রিপোর্ট। তারপরে কি লিখবে? স্যার লিখে এবার হচ্ছে তোমার কথা তুমি লিখলে, যা যা কথা রয়েছে, আমি অমুক, আমি এই গ্রামের বাসিন্দা, মানে আমার ভিলেজ এই, পোস্ট এই, ব্লক এই, জেলা এই, ঠিক আছে, পিন নাম্বার এত, সেখানকার স্থায়ী বাসিন্দা, আমি ওয়ার্কার পদে লিখিত পরীক্ষায় পাশ করেছি, এবং আজ অদ্যকার তারিখ, আজ অর্থাৎ দিয়ে সেদিনকার তারিখটা দিতে হয়। এই তারিখে হচ্ছে আমি ওয়ার্কার পদে জয়েন হতে এসেছি। তো আমার যে জয়েনিং রিপোর্টখানা গ্রহণ করা হোক এবং আমাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হোক, বা কিছু একটা এরকম আমি লিখেছি, বেশ ভালো করে লেখা আছে। তো সেটা তোমরা দেখে দেখে লিখতে পারো, বা তোমাদের মনের মতো করে, ইচ্ছে মতো সুন্দর করে গুছিয়ে তোমরা সুন্দর করে বাংলাতে লিখতে পারো, ইংরেজি মনে করলে ইংরেজি লিখতে পারো। আমি তো একটা বাংলাতে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের যার যেভাবে সুবিধা হয় মনে হয় তোমরা সেভাবে একটা জয়েনিং রিপোর্ট লিখবে। এটা যে কোনো চাকরিতে জয়েনিং করার ক্ষেত্রে জয়েনিং রিপোর্ট লিখতে হয়। কিন্তু কোচবিহারে কি হলো, কোচবিহারে তারা একটা অফিস থেকে ফরম্যাট দিয়ে দিয়েছে, কোচবিহারে একটা অফিস থেকে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছিল, সেই ফরম্যাটটা ফিল আপ করলেই হয়ে গেল। সেই ফরম্যাটটা ফিল আপ করলে, নিজে নিজে তথ্য দিয়ে, ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে ফিল আপ করলেই সেটাই জয়েনিং রিপোর্ট হয়ে গেল। তো তারা কোচবিহার থেকে ফরম্যাট দিয়েছিল ক্যান্ডিডেটদের যে এই ফরম্যাটটা ফিল আপ করবেন, এই ডকুমেন্ট নিয়ে আসবেন, তাহলেই হবে। আর যদি জলপাইগুড়িতে যে ওয়ার্কারের ক্ষেত্রে দেওয়া, হেল্পারের ক্ষেত্রে দেওয়া হয়নি, আশা করছি ওয়ার্কারেও দেওয়া হবে না, তো সেক্ষেত্রে তোমাদের একটা চিঠি লিখতে হবে, সিডিপিওকে উল্লেখ করে, সিডিপিওকে অ্যাড্রেস করে, তোমার সিডিপিওকে অ্যাড্রেস করে তোমাকে একটা চিঠি লিখতে হবে, যেটাকে জয়েনিং রিপোর্ট বলা হয়। অর্থাৎ তুমি যে জয়েন করতে গেছো, তোমার নিজের অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস দিয়ে তুমি কোন পদে জয়েন করতে গেছো, কবে গেছো, কটার সময় গিয়েছো, সবকিছু মেনশন করে বিনীতভাবে একটা চিঠি, মানে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেটাই হচ্ছে জয়েনিং রিপোর্ট। তাহলে এই হলো তোমাদের প্রশ্নগুলোর উত্তর, যে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, জলপাইগুড়িতে নতুন করে আইসিডিএস এর নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে কিনা, যারা চাকরি পেলে না তারা যদি কেস করতে চাও কিভাবে কেস করতে পারবে, কোথায় করবে, সেগুলো যতটুকু আমি জানি বললাম। কিন্তু একটা কথাই বলবো, যা ডিসিশন নেবে সম্পূর্ণটা তোমার দায়িত্ব, যে নিচ্ছ ডিসিশন সেটা তার দায়িত্ব, তার দায়িত্বেই সবকিছু করতে হবে। আমি এই যে এখানে যেটুকু বললাম, এখান থেকে আমার বলা শেষ। এরপরে এই বিষয়ে আমাকে যদি তোমরা হোয়াটসঅ্যাপে করো, এই বিষয়ে কোনো রকম কোনো কথা আমি আর বলবো না। ঠিক আছে,
যা করবে নিজের দায়িত্বে করবে, নিজেরা করবে, কেউই ছোট নয়, প্রত্যেকেই তোমরা বড় হয়েছো। যা চিন্তা ভাবনা করবে সেটা যেন খুব একদম নিজের চিন্তা ভাবনা হয়, অন্যের চিন্তা ভাবনা প্রভাবিত সেটা যেন না হও কোনোভাবে। সম্পূর্ণ স্বাধীন চিন্তা ভাবনা, নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে তোমরা যেটা স্টেপ নিতে চাও সেটা তোমরা নেবে। আচ্ছা, আর জয়েনিং যারা করবে, যারা জয়েন করবে তাদের ক্ষেত্রে নেক্সট স্টেপটা কি হবে সেটা আমি বলে দিলাম। এবার কয়েকটা কমেন্ট রয়েছে, কমেন্টগুলো আমি দেখি। হ্যাঁ, ভালো ইন্টারভিউ হয়েছে, যে রায় বলেছো পেলাম না, সত্যি না পেলে, ভালো ইন্টারভিউ দিয়ে ভালো লিখিত পরীক্ষা দিয়ে না পেলে তো খারাপ লাগেই নিঃসন্দেহে। আমিও পাইনি এরকম একটা চাকরি, ভালো লিখিত পরীক্ষা দিয়ে ভালো ইন্টারভিউ দিয়ে পাইনি। তো সেখানে আবার কেস করার সুযোগ ছিল না, পিএসসির মিসলিনিয়াস ছিল, তো কেস টেসে যায়নি আর। ঠিক আছে, মনে হয়েছিল যে আমার থেকে ভালো ক্যান্ডিডেটটা পেয়েছে। তো যদি কারোর মনে হয় খারাপটা পেয়েছে, তোমার নিশ্চয়ই তোমাদের মতো করে পদক্ষেপ নিতে পারো। আচ্ছা পূজা, স্যার আমি পেয়েছি, ধন্যবাদ, পেয়েছো জানিয়েছো। যে রায় বলছো এমএ পাস করে আমি হেল্পার, স্যার কোনো অসুবিধা নেই, এমএ পাস করে হেল্পার, তাতে কোনো খারাপ কিছু নেই। ঠিক আছে, হেল্পাররা কিন্তু, যারা হেল্পারে ইন্টারভিউ দিয়েছো তারা দেখবে, মিলিয়ে দেখবে কেউ চাকরি পায়নি, মানে যতটুকু আমি বুঝতে পারছি। পূজা বলছে এরপরে স্টেপ কি, তো উত্তর বলে দিলাম। নেক্সট কোশ্চেন, ফিরদৌসি বলছে স্যার আমার সাথে যে ইন্টারভিউ দিল ও ভালো আনসার না পেয়েও না, আচ্ছা না দিতে পেয়েও কি করে চাকরি পেলো? আচ্ছা, প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এই প্রশ্নে কি করে পেলো এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা নেক্সট হচ্ছে পূজা, স্যার ওয়ার্কারের টাইমিং আওয়ার কতক্ষণ? 4 ঘন্টা। ওয়ার্কারের টাইমিং আওয়ার 4 ঘন্টা অফিসিয়াল, তাছাড়া দিন রাতে কাজ করতে হয়, হ্যাঁ রাত জেগেও কাজ করতে হবে। নীলাকল শর্মা বলছেন দাদা পিডিএফ পাওয়া যাবে কেমন করে? আচ্ছা, যে পিডিএফ যারা ডাউনলোড করতে চাইছো তারা গুগল ক্রোমে চলে যাও, গুগল ক্রোমে চলে গিয়ে সেখানে টাইপ করো jalpaiguri.gov.in, jalpaiguri.gov.in টাইপ করো, টাইপ করে রিক্রুটমেন্ট সেকশনে চলে যাও, ওখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে।